বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি নতুন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা সবেমাত্র ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, এবং আজকের এই ক্লাসটা সেই সমস্ত ছাত্রছাত্রীরা শুনবে যাদের এডুকেশন সাবজেক্টটা আছে। যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো এবং এডুকেশন সাবজেক্টটা তোমাদের মাইনর ওয়ানে আছে, তাদের প্রত্যেকের জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই সিলেবাস কেন্দ্রিক আলোচনাটা মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের ক্লাসটাতে আমি এডুকেশন এই বিষয়টার সমগ্র সিলেবাস, প্রশ্নের বিভাজন এবং ইংলিশ সিলেবাসটার ধরে ধরে বাংলা তর্জমা করে করে ডিটেলস ব্যাখ্যা করতে চলেছি। তো যাদের প্রয়োজন আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনাটি মনোযোগ দিয়ে দেখো। তো চলো আমরা প্রথমেই চলে যাব সিলেবাস প্রসঙ্গে এবং কোয়েশ্চেনের প্যাটার্ন প্রসঙ্গে। তো তোমরা সবাই জানো যে তোমাদেরকে সর্বমোট 100 নম্বরের সম্পূর্ণ পেপারটা পরীক্ষা দিতে হবে। সেই 100 নম্বরের মধ্যে 75 নম্বর হচ্ছে রিটেন এক্সামিনেশন এবং বাকি 25 নম্বর থাকে কলেজের হাতে। তো এই 25 নম্বরটা কলেজ টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে বা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তোমাদেরকে দেবে, এবং যে 75 নম্বর তোমরা রিটেন এক্সামিনেশন দেবে সেই 75 নম্বরের প্রশ্নের বিভাজনটা আমি আগে তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দেব। তো প্রশ্নের যে বিভাজন সেটা হচ্ছে 3টে 10 নম্বরের ব্রড কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো তোমাদের 3টে ব্রড কোশ্চেন লিখতে হচ্ছে, যেগুলোর প্রত্যেকটার পূর্ণ মান হচ্ছে 10। 5 নম্বরের 5টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, যেগুলো মোটামুটি টিকাভিত্তিক বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এছাড়া তোমাদেরকে 2 নম্বরের 10টা ছোট প্রশ্ন লিখতে হবে। মোটামুটি 2 নম্বরের প্রশ্ন মানে বুঝতেই পারছো, একটু এক্সপ্লেন করে লিখতে হবে, খুব বড় হবে না খুব ছোট হবে না, এরকম অ্যান্সার হবে। তো টোটাল এই হলো 75 নম্বরের প্রশ্নের যে বিন্যাস সেটা। এবার আমি সরাসরি চলে যাব সিলেবাস প্রসঙ্গে। সিলেবাস নিয়ে আলোচনা করার আগে বলবো, যেহেতু সাবজেক্টটা এডুকেশন তাই অরিজিনাল সিলেবাসটা কিন্তু ইংরেজিতে লেখা থাকে। আমিও বর্তমানে ইংরেজি সিলেবাসটা অর্থাৎ অরিজিনাল সিলেবাসটাই পড়ে পড়ে তোমাদেরকে বাংলায় এক্সপ্লেইন করে ব্যাখ্যা করব, খুব মনোযোগ দিয়ে শুনবে। তো চলো মূল সিলেবাসটা ডিসকাস করি। তোমাদের ইউনিট 1-এ যে বিষয়টা রয়েছে সেটা হলো কনসেপ্ট অফ এডুকেশন। তো কনসেপ্ট অফ এডুকেশনের ভেতরে যে অংশগুলো রয়েছে সেখানে 1 নম্বরেই রয়েছে ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন। তো এখানে জানতে চাওয়া হচ্ছে এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সংকীর্ণ এবং ব্যাপক অর্থে যে তাৎপর্য রয়েছে সেটা, অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা, এই বিষয়টা জানতে চাওয়া হচ্ছে, যেটার সিলেবাসের যে টার্ম সেটা হচ্ছে ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন। নেক্সট পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন। ডেলার্স কমিশন যে রয়েছে, জ্যাক্স ডেলারের যে ডেলার্স কমিশন, তার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী এডুকেশনের এইমস মানে শিক্ষার লক্ষ্য কী, এবং এই শিক্ষার যে লক্ষ্য মানে এইমস অফ মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার যে লক্ষ্য সেটা তোমাদেরকে লিখতে হবে বা জানতে হবে বা পড়তে হবে কার মত অনুযায়ী, না অ্যাকর্ডিং টু জ্যাক ডেলার্স কমিশন অনুযায়ী। এটা হচ্ছে সিলেবাসের মূল বিষয়। এর ভেতরেও কিন্তু অসংখ্য ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, ভেতরে অসংখ্য ছোট ছোট তথ্য তোমাদের পড়তে হবে। এরপর চলে যাব নেক্সট যে পয়েন্ট সেটাতে, সেখানে রয়েছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, ভেদিক অ্যান্ড বুদ্ধিজম। বৈদিক যে দর্শন সেই বৈদিক দর্শনটা সম্পর্কে তোমাদের জানতে হবে, কারণ আমাদের যে শিক্ষা বিজ্ঞানের সূত্রপাত, যে কোনো ধরনের লেখাপড়া পড়াশুনোর যে সূত্রপাত সেটা তো হয়েছিল এক ধরনের দার্শনিক চিন্তাভাবনা থেকে। দার্শনিকরা বহু ভালো ভালো মত তারা ব্যক্ত করে গেছেন। তো বৈদিক যে থিওরিজ অর্থাৎ বেদের অবদান সেক্ষেত্রে তো আমরা অস্বীকার করতে পারি না। তো সেই বৈদিক চিন্তাভাবনা, বৈদিক দর্শনের কিছু থিওরিজ বা কিছু ব্যাখ্যা তোমাদের এখানে পড়তে হবে। আর পড়তে হবে বুদ্ধিজম, মানে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম দর্শন, সেই বৌদ্ধ দর্শনের কিছু তাত্ত্বিক কথাবার্তা এখানে তোমাদের পড়তে হবে। যদিও এটা এডুকেশন, দর্শন নয়, কিন্তু ফিলোসফি নয়, কিন্তু যেহেতু সিলেবাসে রয়েছে সেই জন্য এখানে এই বিষয়টা তোমাদের পড়তে হবে। তো নেক্সট যে অংশটা রয়েছে সেটা হলো ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি। সেখানে রয়েছে ন্যাচারালিজম অ্যান্ড প্র্যাগমাটিজম। ন্যাচারালিজম কথাটার মানে হচ্ছে প্রকৃতিবাদ, তার কারণ আমরা জানি নেচার শব্দটা আমরা ইউজ করি প্রকৃতির ক্ষেত্রে। তো ন্যাচারালিজম মানে অবশ্যই প্রকৃতিবাদ, এবং প্র্যাগমাটিজম কথাটার মানে হচ্ছে প্রয়োগবাদ।
তো তোমরা দেখছো যে ইন্ডিয়ান ফিলোসফির ক্ষেত্রে তোমরা যেমন বৈদিক আর গৌতম বুদ্ধের যে বৌদ্ধ দর্শন সেই দিকটা পড়ছো, ঠিক সেরকমভাবে ওয়েস্টার্ন ফিলোসফি বা ওয়েস্টার্ন এডুকেশনের ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে ন্যাচারালিজম মানে প্রকৃতিবাদ আর প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ। তো এই অংশটা গেল হচ্ছে ইউনিট 1। এবার চলে যাব ইউনিট 2-তে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই যে সিলেবাসের আলোচনাটা আমি করছি, এই আলোচনাটা করতে করতে কিভাবে আমি সিলেবাসটা ধরে ধরে ব্যাখ্যা করছি। অর্থাৎ এই সিলেবাসগুলো যে শুধুমাত্র একটা নোটস নিয়ে মুখস্থ করলাম আর লিখে পরীক্ষা দিয়ে দিলাম তাহলেই কভার হয়ে যায় তা কিন্তু নয়। সিলেবাসগুলো খুব ভালো করে গভীরভাবে বুঝে পড়তে হয়। তো তোমরা যদি চাও প্রথম থেকে এই সিলেবাসটা ভালো করে বুঝে পড়তে এবং প্রত্যেকটা টপিক অনুযায়ী ধরে ধরে সহজ সরল ভাষায় নোটস পেতে, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। কারণ বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে একটি নতুন সুযোগ দেওয়া হচ্ছে সমস্ত এডুকেশনের ছাত্রছাত্রীদের জন্য। এডুকেশন সাবজেক্টটার ওপর পার্সোনালি গাইড প্রোভাইড করা হচ্ছে সুদক্ষ এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা। তো তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তোমরা যদি আমাদের দ্বারা যে অনলাইন এবং অফলাইন ক্লাসগুলো হয় তাতে ভর্তি হও, যে সুযোগগুলো তোমরা পাবে সেটা হলো প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাস পাবে, প্লাস প্রত্যেকটা টপিকের সহজ সরল ভাষায় লেখা নোটস পাবে এবং যে নোটসগুলো থেকে তোমরা বিষয়বস্তুগুলো সম্পর্কে যথার্থ জ্ঞান আহরণ করতে পারবে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা বুঝতে পারবে। এবং পরীক্ষার আগে ছোট এবং একদম কম্প্যাক্ট কংক্রিট সাজেশন পাবে, যে সাজেশনটা থেকে তোমরা পরীক্ষায় কিন্তু 99% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওভারঅল গাইডেন্সের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নিচে দেওয়া ফোন নাম্বারে। এবং প্রচুর ছাত্রছাত্রী অলরেডি আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্ত রয়েছে, তারা অনলাইন অফলাইন ক্লাস করছে এবং প্রচুর পরিমাণে ভালো ভালো রেজাল্ট করছে এবং উপকৃত হচ্ছে। দীর্ঘদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে শুধু বাংলা বিষয়টার ওপর নয়, তোমরা অন্যান্য বিষয়ের ওপরেও আমাদের গাইডেন্স চাইছো। তো এডুকেশন সাবজেক্টটার ওপর সেই সুযোগটা আমরা তোমাদেরকে দিচ্ছি। যারা চাইছো এডুকেশন বিষয়টার ওপর পার্সোনালি আমাদের গাইডেন্স পেতে, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করে নাম নথিভুক্ত করতে শুরু করে দাও। নাম নথিভুক্ত করা কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো এবার পরবর্তী অংশে চলে যাই। ইউনিট 2-তে রয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশন। এখানে 1 নম্বরই রয়েছে চাইল্ড বা লার্নারের দিক থেকে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য লার্নার্স। মানে একজন লার্নার্স বা চাইল্ড বা শিশু শিক্ষার্থী যে শিক্ষা গ্রহণ করবে আর কি, তার জীবনে হেরিডিটি আর এনভায়রনমেন্ট, হেরিডিটি মানে হচ্ছে বংশগতি আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, এই দুটো জিনিসের কি প্রভাব আছে, মানে একজন শিক্ষার্থীর জীবনে বংশগতি আর পরিবেশের প্রভাবটা কীরকমভাবে পড়ে বা কি আছে সেইটা সংক্রান্ত ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন, টিচার কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আ গুড টিচার। একজন ভালো শিক্ষকের মধ্যে কি কোয়ালিটি থাকা দরকার, অর্থাৎ কি কি গুণাবলী থাকা দরকার এবং তিনি কি ডিউটিস পালন করবেন। ডিউটি বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তিনি কি কাজ করবেন তার ছাত্রছাত্রীদের জন্য। একজন ভালো টিচারের কি যোগ্যতা থাকা দরকার, তার কি এবিলিটি থাকা দরকার, তিনি কি কর্ম করবেন তার শিক্ষার্থীদের জন্য, এই বিষয়গুলো এখানে জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ একজন দক্ষ শিক্ষক হয়ে উঠতে গেলে কি কি গুণাবলী তার মধ্যে থাকবে, এই বিষয়গুলো কিন্তু এখানে প্রযোজ্য। নেক্সট অংশ হচ্ছে কারিকুলাম অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কনসেপ্ট অ্যান্ড টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। দুটো শব্দ এখানে তোমরা পাচ্ছ, একটা হচ্ছে কারিকুলাম, একটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটি। কারিকুলাম কথাটা ইউজুয়ালি আমরা ইউজ করি হচ্ছে সিলেবাসের ক্ষেত্রে, যে কোনো শেখার বা যে কোনো এই যে আমরা ক্লাসে পড়ি, বাচ্চারা যে বিভিন্ন শ্রেণীতে পড়ে, সেটা ক্লাস 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে মাস্টার্স থেকে শুরু করে যে কোনো বিষয়ের শিক্ষার্থীরা যখন কোনো কোর্সে ভর্তি হয় তাদের একটা নির্দিষ্ট সিলেবাস কভার করতে হয়। এই সিলেবাসটাই কিন্তু বেসিক্যালি তাদের কারিকুলাম, মানে একটা নির্দিষ্ট সিলেবাস তাকে পড়তে হবে একটা বছরের নির্দিষ্ট সময় জুড়ে। তাহলে কো কারিকুলার কি? কো কারিকুলার অ্যাক্টিভিটিস সবসময় সেই ধরনের অ্যাক্টিভিটিসকে বোঝায় যেগুলো সেই সিলেবাসের সঙ্গে সমান্তরালভাবে চলে এবং একটা শিশুর বা শিক্ষার্থীর অন্যান্য গুণাবলীর বিকাশ ঘটাতে সাহায্য করে। যেমন স্কুলে দেখবে অনেক সময় সাবজেক্ট হিসেবে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এইগুলো থাকা সত্ত্বেও মিউজিক, ডান্স, ড্রামা, খেলাধুলো, ব্যায়াম, যোগা এগুলোকে ইনপুট করা হয়।
এই যে এক্সট্রা জিনিসগুলো, এগুলো কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জানতে হবে, ঠিক আছে? তো শিক্ষা জিনিসটা কিন্তু শুধুমাত্র এটা নয় যে আমি একটা নোট পড়লাম, মুখস্থ করলাম, পরীক্ষা দিলাম আর নাম্বার পেয়ে বেরিয়ে গেলাম। শিক্ষা জিনিসটা ইটসেলফ ইজ আ সায়েন্স, এডুকেশন ইজ আ সায়েন্স। তো সেই জিনিসটাকেই শিক্ষা বিজ্ঞান আমাদেরকে বোঝাচ্ছে। এই যে শিক্ষা বিজ্ঞান নিজেই একটা সাবজেক্ট, এডুকেশন একটা সাবজেক্ট, এবং তোমরা বহু ছাত্রছাত্রীরা এডুকেশনটাকে বিষয় হিসেবে গ্রহণ করেছো, তোমরা পড়ছো, তোমরা গ্র্যাজুয়েশনে এটাকে সাবজেক্ট হিসেবে নিয়েছো, নিশ্চয়ই বিষয়টাকে ভালোভাবে জানবে বলেই গ্রহণ করেছো। তো শুধুমাত্র যদি নোটস মুখস্থ করে আর পড়েই বিষয়টাকে তোমরা পাশ করে যাও বা পরীক্ষা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের নলেজটা বা জ্ঞানটা অসম্পূর্ণ থেকে যাবে। তো এই বিষয়গুলো বোঝার আছে যে কিভাবে একটা শিশুকে বা একটা ছাত্রছাত্রীকে একজন সুশিক্ষক ভালোভাবে শিক্ষা দিতে পারেন, শিক্ষা দেওয়ার কি টেকনিক আছে, কিভাবে একজন সাধারণ মানুষ একজন দক্ষ শিক্ষক হয়ে উঠতে পারেন, এই সমস্ত বিষয়ের জ্ঞান কিন্তু আমরা শিক্ষা বিজ্ঞান থেকে পাই। অর্থাৎ এডুকেশন অ্যাজ আ সাবজেক্ট আমাদেরকে এগুলো শেখায়। এই কারণেই এডুকেশন সাবজেক্টটার ভীষণ গুরুত্ব আছে বর্তমান শিক্ষাক্ষেত্রে, ঠিক আছে? তো সিলেবাস সম্পর্কে বলতে গিয়ে এই ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে যাব পরের অংশে, এডুকেশনাল ইনস্টিটিউশন, ইনফর্মাল, ফর্মাল অ্যান্ড নন ফর্মাল, দেয়ার ইন্টার রিলেশন। এটা পরবর্তী অংশ। এখানে কি আছে? প্রথাগত, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা শিক্ষা তো সবসময় একটা নির্দিষ্ট জোনে বা ফর্মে থেকেই গ্রহণ করি না, বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকেই গ্রহণ করি না, বাইরে থেকেও অনেকে শিক্ষা গ্রহণ করতে পারে নানাভাবে। তো সেই অংশগুলো তোমাদেরকে ভালোভাবে এখানে পড়তে হবে। এরপর চলে যাব ইউনিট 3-তে। সেখানে রয়েছে চাইল্ড সেন্ট্রিসিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন। তো বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই চাইল্ড সেন্ট্রিসিজম এই বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ, যে শব্দটার অর্থ হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। বর্তমানে একজন শিক্ষককে সবসময় এই বিষয়টাতে গুরুত্ব দিতে হবে যে তিনি যাকে শেখাচ্ছেন সেই শিক্ষার্থী তার শেখানো শিক্ষাটাকে যথাযথভাবে গ্রহণ করতে পারছে কি না। আগেকার দিনে যেমন হতো, অনেক ক্ষেত্রে মনে করা হতো যে একজন শিক্ষক তিনি ক্লাসে আসবেন এবং তিনি যতটা জানেন বা যা জানেন সেটা তিনি বলে যাবেন, শিক্ষার্থীরা শিখলো বা না শিখলো সেটা খুব একটা গুরুত্ব পেত না, বা প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যে ইন্ডিভিজুয়াল গুণাবলী রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করার দিকে শিক্ষক তেমনভাবে গুরুত্ব দিতেন না, বরং একটা নির্দিষ্ট জ্ঞান প্রবাহ করার দিকে বা জ্ঞানকে প্রবাহিত করার দিকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিতেন। কিন্তু বর্তমানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় এই বিষয়টাকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এখন মনে করা হয় যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে ইন্ডিভিজুয়াল গুণাবলী রয়েছে, প্রত্যেকটা শিশু হচ্ছে এক একজন গুণবান ব্যক্তি। তাদেরকে যদি ঠিকঠাকভাবে তাদের ভেতরকার দক্ষতা সমূহকে বিকশিত করানো যায়, তাহলে তারা প্রত্যেকেই বড় হয়ে এক একটি দিকে দক্ষ হয়ে উঠবে এবং ভালোভাবে নিজেদের স্কিলকে খুব এনহ্যান্স করতে পারবে বা গুরুত্বপূর্ণভাবে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে। সেই কাজটা হলো শিক্ষকের, যে শিক্ষার্থীর ভেতরকার দক্ষতা সমূহকে তিনি বিকশিত হতে সাহায্য করবেন। তো এই কারণে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাকে বর্তমানে গুরুত্ব দেওয়া হয় একদম ছোটবেলা থেকে। তো তোমাদের পাঠ্যেও সেরকম কিছু বিষয় রয়েছে, যেমন কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিসিজম ইন এডুকেশন। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষা তার সংজ্ঞা, গুরুত্ব, বিষয়টা কি, সেই বিষয়গুলো। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিসিজম ইন এডুকেশন। কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক। খেলা এবং কাজের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে বাচ্চাদের মধ্যে। ছোট শিশুরা কখনোই পড়তে বসতে চায় না। একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় চলো তোমাকে নিয়ে পড়তে বসাবো, বাচ্চাটা কোনোদিনই পড়তে বসতে চাইবে না। বরং একটা শিশুকে যদি বলা হয় যে চলো তোমাকে মাঠে খেলতে নিয়ে যাব, সে কিন্তু খুশি মনে খেলতে যাবে। তারপর সঠিক এবং দক্ষ শিক্ষকের কাজ হলো সেই শিশুটিকে খেলতে খেলতেই পড়িয়ে দেওয়া বা পড়া বুঝিয়ে দেওয়া। তো এই জায়গাতেই খেলা এবং কাজের মধ্যে পার্থক্য সুনিশ্চিত করা হয়েছে এবং একটি শিশুকে কিভাবে খেলার মাধ্যমেই পড়ানো যায় সেই সিস্টেমগুলোকে উদ্ভাবন করা হয়েছে। এবং এই বিষয়ে কিছু দক্ষ ব্যক্তিত্ব রয়েছেন যারাও কিন্তু তোমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ প্লে ওয়ে ইন এডুকেশন, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী আর প্রজেক্ট মেথড। এই কিন্ডারগার্টেন আর মন্তেশ্বরী দুজন কিন্তু দুটো ব্যক্তির নাম। এনাদের জীবৎকালে বাচ্চাদের এডুকেশন নিয়ে বা শিশুদের শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন। ছোট শিশুকে কিভাবে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া যায় সেই নিয়ে এনারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন, তার ফলশ্রুতিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা পেয়েছি।
যার মধ্যে একটা হলো কিন্ডারগার্টেন এডুকেশনাল সিস্টেম এবং আরেকটা হলো মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা। বর্তমানে দেখবে অনেক সময় ছোটোবেলায় ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায়, কাউকে আমরা বলি মন্তেশ্বরী স্কুলে যাচ্ছে, কাউকে আমরা বলি কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছে। তো প্রকৃতপক্ষে এই স্কুলগুলো এই যে কিন্ডারগার্টেন বা মন্তেশ্বরী এনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। এনাদের যে মডেল, এনাদের যে সৃষ্ট ভাবনা, সেই ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সৃষ্টি হয়েছে। এনারা শিশুদেরকে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলে গেছেন। আর প্রজেক্ট মেথড হচ্ছে এমন একটা পদ্ধতি যার দ্বারা শিশুদেরকে হাতে কলমে কাজ করানো হয়, যাতে করে তারা যে কোনো ধরনের জিনিস শিখতে আগ্রহী হয়। একটা বাচ্চাকে যদি এমনি এমনি বলা হয় যে তুমি খাতায় কলমে সব কিছু পড়ো, লেখো এবং মুখস্থ করো, সেই বাচ্চাটা কিন্তু কখনোই সে ব্যাপারটায় আগ্রহী হয় না। কিন্তু তাকে যদি হাতে কলমে কোনো কিছু করতে দেওয়া হয়, তাকে যদি মাঠে বা খোলা আকাশের নিচে নিয়ে গিয়ে সব কিছু শেখানো হয়, প্র্যাকটিক্যালি করিয়ে দেখানো হয়, সে কিন্তু অনেক বেশি সব কিছু করতে, শিখতে, জানতে আগ্রহী হয়। সেই বিষয়গুলো সেইভাবে করে ইন্ট্রোডিউস করানোটাই একজন দক্ষ শিক্ষকের কাজ। তো খুব সুন্দর একটি সিলেবাস, আশা করছি তোমরা সকলে খুব ভালোভাবে পড়বে এবং প্রচুর প্রচুর নাম্বার তোলা যায় যদি এই সিলেবাসটা খুব ভালো করে কেউ প্রথম থেকে পড়ো, নোটস তৈরি করো এবং সাজেশন ওরিয়েন্টেডভাবে পড়ো।